বলিউড সিলভার স্ক্রিন উপস্থাপন করছে সোসাইটি অব দ্য স্নো। এটি 1972 সালের একটি সত্য ঘটনা, যেখানে একটি বিমান যার নম্বর 571 একটি রাগবি টিমকে দক্ষিণ আমেরিকা থেকে সান্তিয়াগো চিলির দিকে নিয়ে যাচ্ছিল। এই বিমানে 45 জন যাত্রী ছিল এবং যখন তাদের বিমান বিশ্বের বৃহত্তম পর্বতমালা যা অ্যান্ডিস নামে পরিচিত তার উপর দিয়ে উঠছিল, তখন এটি একটি তুষার ঝড়ের মধ্যে পড়ে যায়। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে বিমানটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়। বিমানটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সামনের অংশ যেখানে যাত্রীরা ছিল তা বরফের উপর পিছলে অনেক দূর পর্যন্ত চলে যায়। এতে অনেক যাত্রীরা প্রাণ হারান এবং যারা বেঁচে থাকেন তারা কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। সকলে বিমানের পাইলটের কাছে সাহায্যের জন্য যান, কিন্তু দেখেন তিনিও ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এখন যারা জীবিত আছেন তারা একে অপরের সহায়তা করতে থাকেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বেশি হ্রাস পেতে থাকে। ঠান্ডা এতটাই তীব্র হয়ে ওঠে যে তা তারা সহ্য করতে পারছিল না। বিমানের যে অংশটি এখনও খোলা ছিল সেখান থেকে হিমশীতল বাতাস প্রবাহিত হতে থাকে। অনেকেই চরম আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তাদের মনে হতে থাকে যে তারা বাঁচতে পারবেন না। তবে অন্যরা তাদের সান্ত্বনা দেন এবং সাহস জোগানোর চেষ্টা করেন। এরপর তারা বিমানের খোলা অংশটি বিভিন্ন জিনিসপত্র ও মৃতদেহ দিয়ে আটকে রাখেন, যাতে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখতে পান যে ঝড় থেমে গেছে, কিন্তু একই সঙ্গে তারা আরও একটি নির্মম বাস্তবতার সম্মুখীন হন। এখন আরও কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। তারা সবাই বাইরে আসে। এখন বাইরে আগের মতো অত ঠান্ডা নেই, কারণ সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠেছে। তবে তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, কারণ এই স্থানে তারা দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। তারা যতটুকু খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তা একত্রিত করতে শুরু করে। এরপর সবার জন্য সামান্য পরিমাণ খাবার ভাগ করে দেওয়া হয়, যাতে তারা কিছুটা শক্তি ধরে রাখতে পারে। তারা নিশ্চিত ছিল যে এ পর্যন্ত সরকার নিশ্চয়ই জেনে গেছে যে তাদের বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং খুব শীঘ্রই তাদের উদ্ধারের জন্য সাহায্য পাঠানো হবে। এই আশায় তারা সবাই সাহায্যের অপেক্ষায় থাকে। যে স্থানে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছিল সেটি ছিল একটি উপত্যকা, যার চারপাশে ছিল বিশাল পাথুরে পাহাড়। ফলে এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ ছিল না। ঠিক তখনই তারা আকাশে একটি বিমান দেখতে পায়। এটি দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়, কারণ তারা মনে করে এই বিমানটি তাদের খুঁজে বের করার জন্য এসেছে। কিন্তু তারা যেখানে রয়েছে সেই স্থান বিমানটির অবস্থান থেকে অনেক দূরে, ফলে বিমানের ভেতর থেকে তাদের দেখা সম্ভব নয়। সবাই চিৎকার করতে থাকে, সাহায্যের জন্য ইশারা করে, কিন্তু বিমানটি তাদের চোখের সামনে দিয়েই উড়ে চলে যায়। এখন তাদের যে করেই হোক এখানে টিকে থাকতে হবে যতক্ষণ না কোনো সাহায্য আসে। এভাবে 3 দিন কেটে যায়। এরপর এক তরুণ, যার নাম নানো, সে অচেতন অবস্থা থেকে জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে সে তার বোনের কাছে যায়, যার অবস্থা তখন খুবই খারাপ ছিল। তার বোনের কাছ থেকে সে জানতে পারে যে তাদের বাবা মা আর বেঁচে নেই। এই সংবাদ শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এদিকে তাদের পানীয় জলের প্রয়োজন হয়, তাই তারা বরফ গলিয়ে পানি তৈরি করতে শুরু করে। তারা পাশাপাশি একটি বড় এক্স চিহ্ন তৈরি করে, যাতে ওপর দিয়ে যদি কোনো বিমান উড়ে যায় তবে এটি দেখে বুঝতে পারে যে এখানে জীবিত বেঁচে থাকা ব্যক্তিরা রয়েছেন। পরদিন আরেকটি বিমান তাদের সন্ধানে আসে, তবে সেটি তাদের অবস্থান থেকে অনেক দূরে ছিল। বিমানটি দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়, কারণ তারা ইতিমধ্যে নিজেদের ব্যাগ দিয়ে এক চিহ্ন তৈরি করেছিল। এদের বিশ্বাস ছিল যে বিমানটি এই সংকেত থেকে বুঝতে পারবে যে এখানে কেউ জীবিত আছে। এছাড়া তাদের কাছে থাকা আয়না ব্যবহার করে তারা সূর্যের আলোর প্রতিফলিত করার চেষ্টা করে, যাতে বিমানের পাইলট সেই আলো দেখে বুঝতে পারেন যে তারা এখানে রয়েছেন। কিন্তু এই প্রচেষ্টার কোনো ফল হয় না। বিমানটি আবারও ফিরে যায়। তখন তারা বুঝতে পারে যে সরকার এখনও তাদের সঠিক অবস্থান সম্পর্কে অবগত নয়। এদিকে বিমানটির যে দ্বিতীয় অংশটি দুর্ঘটনার সময় একটি শিলার সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গিয়েছিল, তারা সিদ্ধান্ত নেয় যে সেই অংশ পর্যন্ত পৌঁছাবে, কারণ সেখানে ব্যাটারিগুলো রয়েছে এবং যদি তারা সেই ব্যাটারিগুলো আনতে পারে তাহলে হয়তো বিমানের রেডিও মেরামত করে কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই কারণে তাদের মধ্যে কয়েকজন উপরের দিকে ওঠার চেষ্টা করে, যাতে তারা ব্যাটারিগুলো নিয়ে আসতে পারে। তবে তারা দেখতে পায় যে তাদের বিমানটি একটি গভীর উপত্যকায় অবস্থান করছে, যার কারণে উদ্ধারকারী দল সহজেই তাদের দেখতে পাচ্ছে না। যখন তারা বরফাচ্ছন্ন পাহাড়ে আরোহণ করার চেষ্টা করে তখন হঠাৎ বরফ ধসে পড়তে শুরু করে, যার ফলে তাদের ফিরে আসতে হয়। এভাবে 7 দিন কেটে যায়। ধীরে ধীরে তাদের খাবারও শেষ হয়ে যায়। চারপাশে না কোনো গাছপালা আছে, না কোনো প্রাণী। ফলে বেঁচে থাকার জন্য তাদের নতুন উপায় খুঁজে বের করতে হয়। তারা শিলার ওপর জমে থাকা শৈবাল বা মশ খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি এতটাই বিস্বাদ ও অপুষ্টিকর যে তারা সেটি খেতে পারে না। এরপর একদিন ডো বলে, যদি আমাকে বাঁচতে হলে আমার মৃত সঙ্গীদের দেহ খেতে হয় তাহলে আমি সেটা করব। এই কথার সঙ্গে কিছু মানুষ সহমত হয়, তবে কিছু মানুষ বলেন যে এটি নৈতিকতার বিপরীত এবং তারা এমন কিছু করতে পারবে না। দিন যতই কাটতে থাকে সকলের ক্ষুধা ততই বাড়তে থাকে। এক পর্যায়ে তারা তাদের সিগারেট, এমনকি জুতোর পিতে পর্যন্ত খেতে শুরু করে। এর কিছুদিন পর সবাই সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। ডোর বোন, যার অবস্থা খুবই খারাপ ছিল, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। ডো এই দুর্ঘটনায় তার বাবা মা এবং বোনকে হারিয়ে ফেলেছে। এখন তাদের বাঁচতে হলে কিছু না কিছু করতেই হবে। তাদের কাছে যে মৃতদেহগুলি ছিল সেগুলির সাহায্যে তারা জীবিত থাকতে চেষ্টা করে। কিছুদিন পর তারা বরফের নিচে একটি ব্যাগ পায়,
যখন তারা ব্যাগটি খুলে দেখে তাতে একটি রেডিও রয়েছে এবং রেডিওটি চালু করার পর তারা জানতে পারে সেখানে সিগন্যাল নেই। তাই সকলে মিলে একটি অ্যান্টেনা তৈরি করে যার মাধ্যমে সিগন্যাল আসতে শুরু করে। এরপর তারা রেডিওতে খবর শুনে এবং যা থেকে জানতে পারে যে সরকার তাদের খুঁজতে 60টিরও বেশি উদ্ধারকারী দল পাঠিয়েছিল, কিন্তু কেউ তাদের খুঁজে পায়নি। তাই সরকার তাদের খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, কারণ তারা মনে করে যে ওই বিমান দুর্ঘটনায় আর কেউ বেঁচে নেই। এই খবর শুনে তারা সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এখন যদি তাদের বাঁচতে হয় তবে তাদের নিজেদেরকেই এখান থেকে বেরোতে হবে। এখানে তাদের খোঁজ নিতে কেউ আসবে না। এছাড়াও এখানে 5 জন ছিল যারা মাংস খেতে রাজি ছিল না, কিন্তু এখন তাদেরকেও সেই কাজ করতে হয়। পরদিন তাদের মধ্যে 3 জন চূড়ান্ত চেষ্টা করতে বাইরে বেরিয়ে আসে এবং তারা পাহাড়ের উপর দিকে চলতে থাকে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, তাই তারা এক জায়গায় বিশ্রাম নেয়, কিন্তু উপরে বরফ ঝড় শুরু হয় এবং এতে অনেক সমস্যা হতে থাকে। পরদিন সকালে তারা বাধ্য হয়ে ফিরে আসে এবং জানান যে এখান থেকে বের হওয়া এত সহজ নয়, কারণ উপরে বরফ ঝড় রয়েছে। রাতে যখন তারা প্লেনে ফিরতে থাকে তারা প্লেনের ভিতরে প্রচুর বরফ প্রবাহিত হতে দেখে। অনেকেই বরফের নিচে চাপা পড়ে যায় এবং তারা তাদের সঙ্গীদের বের করার চেষ্টা করে, কিন্তু প্লেনের ভেতরে বরফের মধ্যে একজন মহিলার মৃত্যু ঘটে। এরপর তারা নিজেদের সামলাতে পারার আগেই হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শোনে এবং তারা বুঝতে পারে যে বরফ ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। তারপর সেই ঝড় তাদের পুরোপুরি গ্রাস করে ফেলে। এই ঝড় এতটাই বিপজ্জনক ছিল যে এর মধ্যে আরও কিছু মানুষের মৃত্যু ঘটে। এসব দেখে একটি ছেলে যার নাম নিউমা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেনের জানালায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। এদের সবাই অর্থাৎ পুরো প্লেনটি এখন বরফের নিচে পুরোপুরি চাপা পড়ে যাওয়ার পর নিউমার অবিরাম প্রচেষ্টার ফলে কাঁচের একটি টুকরো তার পায়ে ঢুকে যায়, তবে সে হাল ছাড়ে না এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যায়। অনেক ঘন্টার কঠোর পরিশ্রমের পর সে বরফের পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। এরপর ভিতরে যারা বেঁচে আছেন তারা সবাই বাইরে বেরিয়ে আসেন। নিউমা দেখতে পায় যে তার পায়ের যে অংশে কাঁচ ঢুকেছিল সেখানে এখন পুরোপুরি জমে গেছে এবং সেখানে কোনো ব্যথা অনুভব করছে না। এখন তারা প্লেনের চারপাশের বরফ সরিয়ে পুরোপুরি বের করে আনে। তাদের এক সহকর্মীর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। যদিও তারা তাকে বাঁচানোর চেষ্টা করে, সিপিআর দেওয়া হয়, কিন্তু তার কোনো ফল হয় না এবং তার মৃত্যু ঘটে। তার পকেটে একটি চিঠি পাওয়া যায় যা সে তার বাবা মার জন্য লিখেছিল। তারা সেই চিঠি নিজেদের কাছে রেখে দেয়। এরা জানে যদি তাদের জীবন বাঁচাতে হয় তাহলে তাদের আবার এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। 36 দিন পরে নিয়মা তার কিছু সহযাত্রীদের সাথে এখানে উপরের দিকে ওঠা শুরু করে, কিন্তু কিছুটা পথ যাওয়ার পর নিয়মা পড়ে যায় এবং তার সহযাত্রীরা তার পায়ের ক্ষত দেখেন। তখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারা সকলে সিদ্ধান্ত নেয় যে তারা নিয়মাকে নিচে নিয়ে যাবে, কিন্তু নিয়মা বলে, তোমরা সামনে চলে যাও, আমি নিজেই ফিরে যাব। এরপর নিয়মা তার সহযাত্রীদের সাথে চলতে থাকে এবং অনেক ঘন্টা পর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে প্লেনের পেছনের অংশটি ছিল, যেটি চূড়ায় আছড়ে পড়েছিল। সেটি দেখে তারা খুব খুশি হয় এবং তারা অন্যান্য সহযাত্রীদেরও উপরে ডাকেন। তখন তারা দেখে যে প্লেনের ওই অংশে অনেক কাপড়, খাবারের জিনিসপত্র এবং কিছু ব্যাটারি আছে, যা তারা খুঁজছিল, যাতে তারা রেডিও চালু করে সরকারের কাছে মেসেজ পাঠাতে পারে। কিন্তু যখন তারা রেডিও চালু করার চেষ্টা করে তখন কোনো লাভ হয় না, কারণ রেডিওটা খারাপ হয়ে গেছে। এখন নিউমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, কারণ সে জানে যে এখন সে আর বাঁচবে না এবং খাবার নষ্ট করতে চায় না। সেই সঙ্গে তারা প্লেনের পেছনের অংশে একটি বড় ওয়াটারপ্রুফ কাপড় পায়, যার সাহায্যে তারা নিজেদের জন্য একটি স্লিপিং ব্যাগ তৈরি করে। এরপর তারা তাদের ছোট রেডিওটি ব্যবহার করে খবর শোনে যে এয়ারফোর্স একবার আবার তাদের জন্য একটি রেস্কিউ টিম পাঠাচ্ছে এবং এটি তাদের জন্য শেষ সুযোগ। তাদের এখানে 58 দিন হয়ে গেছে এবং নিউমা, যার অবস্থা খুবই খারাপ, সে এখন তার জীবনের শেষ সময় পার করছে। মৃত্যুর আগে সে তার সহযাত্রীদের বলে, মরার পর তোমরা আমাকে তোমাদের খাবার তৈরি করে খাবে, যাতে আমি অমর হয়ে উঠতে পারি। যদি আমাদের মধ্যে একজনও বাঁচে তবে অন্যদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। এভাবে নিউমা মারা যায়। নিউমার এই শেষ কথাগুলোর মধ্যে সবাই সাহস পায়। এরপর তাদের মধ্যে 2 জন আবার সিদ্ধান্ত নেয় যে তারা আবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। তখন তারা আরও উপরের দিকে চড়া শুরু করে এবং যখন তারা চূড়ার দিকে পৌঁছায় তারা দেখতে পান যে তার পাশে পাহাড় ছাড়া আর কিছুই নেই এবং এখান থেকে বের হওয়ার কোনো পথ তাদের চোখে পড়ে না। তখন তারা ভাবতে থাকে যে তাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু তারা এটাও জানে যে ফিরে গেলে আর বাঁচতে পারবে না। তাই তারা অবিরত সামনে যায়। কয়েকদিন পর তারা একটি নদীতে পৌঁছায়, যেটি দেখে তারা খুব খুশি হয়। সেখানে তারা অনেক পানি পান করে, কারণ তারা বহুদিন ধরে পানি পান করেনি। তখন তারা নদীর অপর দিকে এক ব্যক্তিকে দেখতে পায়, যিনি একটি ঘোড়ায় চড়ছেন। প্রথমে তাদের চোখে বিশ্বাস হয় না, তারা ভাবতে থাকে যে হয়তো তারা ভুল দেখছে, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে যে এটি সত্যি। তারা চিৎকার করে তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাদের কথা বুঝতে পারে না, কারণ সেই ব্যক্তিটি অনেক দূরে ছিল। তখন সেই ব্যক্তি একটি পাথরের উপরে কিছু কাগজ মুড়িয়ে ওদের কাছে ছুঁড়ে মারে। সঙ্গে একটি পেন্সিলও ছিল, যাতে তারা তাদের পুরো কাহিনী লিখে ফিরিয়ে দেয়। সেই ব্যক্তি ওই চিঠি সরকার বা এয়ারফোর্সের কাছে পৌঁছে দেয়, যার ফলে তারা আবার সক্রিয় হয়ে ওঠে। তাদেরকে সেই ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা বহুদিন পরে পেট ভরে খাবার খায়। সেই সঙ্গে তাদের অন্যান্য সহযাত্রী যারা এখনও বরফে আটকা পড়েছিল
রেডিও থেকে শুনতে পায় রেস্কিউ টিম তাদের কাছে পৌঁছাতে চলেছে। তখন তারা নিজেদের প্রস্তুত করে এবং শীঘ্রই তাদের সামনে একটি হেলিকপ্টার আসে, যেটি তাদের উদ্ধার করে শহরে নিয়ে যায়। সেখানে তাদের পরিবাররা তাদের অপেক্ষা করছিল। সবাই তাদের পরিবারের সদস্যদের দেখে খুব খুশি হয়। তারপর সবাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। যদিও তারা সবাই বাড়ি ফিরে যেতে পারে, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে তারা আরও একটি রাত একসাথে কাটাবে। এইভাবে তাদের জীবনের সবচেয়ে খারাপ সময়ে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে ৪৫ জনের মধ্যে ১৬ জন বাঁচতে পারে এবং এখানে এই গল্প শেষ হয়। আশা করি এই গল্পটি আপনার কাছে ভালো লেগেছে।